জীবনানন্দের অতি চর্চিত দুটি লাইন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। সেই দশাই যেন এখন হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, যে দুই দেশকে দীর্ঘদিন ধরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা গেছে, হাতে হাত মিলিয়ে হামলা বিদ্বেষ ছড়াতে দেখা গেছে। তাদের মধ্যে কি এবার সত্যিই দূরত্ব তৈরি হচ্ছে? সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির ঘোষণার পর ইসরায়েলে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা অন্তত এমন প্রশ্নই সামনে নিয়ে এসেছে। ঘটনা শুরু 14 জুন গভীর রাতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি জানান, এই চুক্তির আওতায় লেবানন সহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়। আরও বড় বিষয় হল, পরে যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই আলোচনার অগ্রগতির বিষয়টি নিশ্চিত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন চুক্তিটি প্রায় সম্পূর্ণ। অন্যদিকে ইরানের কর্মকর্তারাও জানান চূড়ান্ত সমঝোতার পথ এখন অনেকটাই পরিষ্কার। কিন্তু এই ঘোষণার পর যে দেশটিতে সবচেয়ে বেশি অস্বস্তি দেখা গেছে সেটি হলো ইসরায়েল। কারণ চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের বিষয়টি সামনে এসেছে, আর এখানেই আপত্তি তেল আবিবের। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইসরায়েল এই চুক্তি মানতে বাধ্য নয়। তিনি নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকেও বলেছেন লেবাননকে কেন্দ্র করে ইরানের কোনো শর্ত তারা মেনে নেবে না। এরপরই দেখা যায় আরও কঠোর অবস্থান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেন লেবানন, সিরিয়া এবং গাজায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি কোনো সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ যুদ্ধবিরতির আলোচনা চললেও সামরিক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই। শুধু তাই নয়, ইসরায়েলের কয়েকজন মন্ত্রী প্রকাশ্যেই এই চুক্তির সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দাবি করেন ইরানের সঙ্গে এই সমঝোতা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো পশ্চিমা বিশ্বের জন্যই ক্ষতিকর। তার মতে প্রয়োজনে ইসরায়েলকে একাই নিজের নিরাপত্তার লড়াই চালিয়ে যেতে হবে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও একই ধরনের বার্তা দিয়েছেন। তিনি বলেন ট্রাম্পের করা কোনো চুক্তি ইসরায়েলের উপর বাধ্যবাধকতা সৃষ্টি করে না। ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র এবং নিজের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তাদেরই। তবে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া এসেছে ইসরায়েলের ডানপন্থী মিডিয়া ও রাজনৈতিক শিবির থেকে। সেখানে অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একা ফেলে দিয়েছে, আবার কেউ কেউ ওয়াশিংটনের ভূমিকার সমালোচনা করে বিশ্বাসঘাতক আমেরিকা শব্দটিও ব্যবহার করেছেন। অন্যদিকে ইসরায়েলের ভেতরেই নেতানিয়াহুর সমালোচনার সুযোগ নিয়েছে বিরোধীরা। মধ্য বামপন্থী নেতা ইয়ার গোলান বলেছেন এই চুক্তি দেখিয়ে দিয়েছে যে ইরানকে মোকাবেলায় নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশল ব্যর্থ হয়েছে। তার মতে ইসরায়েল এখন আগের চেয়ে বেশি দুর্বল অবস্থানে দাঁড়িয়ে আছে। দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তা নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে তার কোনো সমাধান দেয়নি, বরং বছরের পর বছর সংঘাতের পর দেশটি এখন এক জটিল বাস্তবতার মুখোমুখি। আর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরাসরি নেতানিয়াহু সরকারের সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ বর্তমান সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং দেশকে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সব মিলিয়ে পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক কি আগের মতো রয়েছে, নাকি পর্দার আড়ালে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন ফাটল? ট্রাম্প প্রশাসন কি মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ খুঁজছে, আর সেই সমীকরণে ইসরায়েলের অবস্থান কি আগের মতোই অটুট, নাকি ইসরায়েলকে ফেলে যুক্তরাষ্ট্র বেছে নিচ্ছে মধ্যপ্রাচ্যের নায়ক ইরানকে?
কোন ধরনের স্ট্র্যাটেজিক অস্ত্র তৈরি করছে ইরান? সেই সমরাস্ত্র দিয়ে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও জোরদার হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান? যদিও এরই মাঝে ক্ষেপণাস্ত্রের উত্তাপ ঘটিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের আধিপত্যকে এক প্রকার কোণঠাসা করেছে তেহরান। তাই তো সাম্প্রতিক যুদ্ধে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই ইরানের সাথে সমঝোতার জন্য ব্যাকুল হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইসরায়েল আসলেই কি চুক্তির শর্তগুলো মানবে কিনা সেটিকে ঘিরেই তৈরি হয়েছে নতুন সংকট। কারণ ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান ইস্যুতে সংগ্রাম চলবেই। তবে কি আরেকটি যুদ্ধের দিকেই এগিয়ে চলছে ইসরায়েল? প্রশ্ন হলো, ইরানের তৈরি করা স্ট্র্যাটেজিক অস্ত্রকে মোকাবিলা করতে পারবে তো ইহুদিবাদীরা? যুক্তরাষ্ট্রের সাথে হতে চলা ইরানের চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তিতে ঠিক কোন শর্তগুলো রয়েছে সে বিষয়ে কিছুই জানেন না নেতানিয়াহু। এমনকি ট্রাম্প নিজেও ইহুদিবাদী শাসককে এ বিষয়ে কোনো তথ্যই দেননি। ঠিক এ কারণেই এখন মার্কিন প্রশাসনের সাথে মতের ব্যাপক অমিল তৈরি হয়েছে ইসরায়েলের। তাই তো এক প্রকার হতাশা থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, সবচেয়ে ভালো পরিবারেও মতের অমিল থাকে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইহুদিবাদীদের নিরাপত্তার স্বার্থ দেখাই আমার কাজ। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সংগ্রাম এখনো শেষ হয়নি। প্রয়োজনে নিজেদের রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমরা। তাহলে কি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দিতে চলেছেন ট্রাম্প? ইরানের কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে ব্যাপক শঙ্কাতেই দিনাতিপাত করছেন নেতানিয়াহু। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মূল এই উপকরণগুলোকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। নতুন চুক্তিটি নিশ্চিত করবে যে ইরান শুধুমাত্র বেসামরিক কাজের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা সামরিক খাতে কোনো দিনই ব্যবহার করতে পারবে না তেহরান। ইরানের পারমাণবিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়েই যখন ট্রাম্প ও নেতানিয়াহুর মাঝে চলছে মতের দ্বন্দ্ব, ঠিক তখনই ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ ইবনে আল রেজা দিলেন নতুন ঘোষণা। সাম্প্রতিক যুদ্ধের সময়ও সামরিক শক্তি অর্জনে এগিয়ে চলছিল তেহরান। এমনটি জানিয়ে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যুদ্ধের সময়ও আমাদের প্রতিরক্ষা শিল্প উল্লেখযোগ্য হারে সক্ষমতা বৃদ্ধি করেছে, যার মাধ্যমে কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎপাদন ত্বরান্বিত হয়েছে। 16 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। অথচ সাম্প্রতিক টানা 40 দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ দম্ভের স্বরেই বলেছিলেন যে ইরানের সামরিক শক্তিকে বিলীন করে দিতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রকৃতপক্ষে মার্কিন সামরিক বাহিনী যে এখন মধ্যপ্রাচ্যে অস্তিত্ব সংকটে পড়েছে সেটির সাক্ষী পুরো বিশ্ব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ওই যুদ্ধে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে ধ্বংস হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি, যে কারণেই মূলত ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানোর সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। স্নাইপার তাক করে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একসাথেই হত্যার ষড়যন্ত্র চলছে? হঠাৎ করেই এমন পরিকল্পনা সাজালো কারা? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মাঝেই এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। পর্দার আড়ালে আসলে কি চলছে? প্রশ্ন হলো, এমন ষড়যন্ত্রের মাঝে টিকে থাকতে পারবেন তো ট্রাম্প ও নেতানিয়াহু? ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিশ্বে। জানা গেছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত UFC ইভেন্টকে ঘিরেই বড় ধরনের হামলার ষড়যন্ত্র করেছিল একদল দুষ্কৃতকারী। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হলো?
14 জুন থেকে অনুষ্ঠিত হওয়া ইউএফসি ইভেন্টেই ট্রাম্প ও নেতানিয়াহু সহ মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ ব্যক্তিকে হত্যার পরিকল্পনা ছিল ওই দুষ্কৃতকারীদের। এরই অংশ হিসেবে প্রথমে তারা বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউসের আশপাশে থাকা ভবনগুলোতে আঘাত হানা এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করেছিল। এরপর আতঙ্কে ছুটতে থাকা জনতাকে লক্ষ্য করে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়াই ছিল দুষ্কৃতকারীদের উদ্দেশ্য। আর দ্বিতীয় ধাপে ষড়যন্ত্রকারীদের আরেকটি দল হোয়াইট হাউসের ফটকে হামলা চালানোর পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু এফবিআই এর জোর তৎপরতায় সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি দুষ্কৃতকারীরা। 17 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রশ্ন হলো, হামলাকারীদের এই পরিকল্পনা সম্পর্কে কিভাবে টের পেল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই? জানা গেছে, হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত হওয়া ইউএফসি ইভেন্টে কমপক্ষে 4300 জন মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠান স্থলের বাইরে থেকে আরও প্রায় 85,000 মানুষ ইভেন্টটি দেখতে সক্ষম হয়েছিলেন। যদিও এ সময় সেখানে উপস্থিত ছিলেন না হামলার তালিকায় থাকা নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ তার প্রশাসনের বাকি শীর্ষ ব্যক্তিরা। মূলত সরকার বিরোধী মনোভাব এবং চরম ধর্মীয় আবেগ থেকেই এমন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সাজিয়েছিল ওই দুষ্কৃতকারীরা। যদিও এরই মাঝে যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্য থেকে সন্দেহভাজন কমপক্ষে 5 জন ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী, যাদের মাঝে 19 বছর বয়সী টাইসন সি প্রপার নামে এক দুষ্কৃতকারীর মা ষড়যন্ত্রমূলক এই পরিকল্পনার তথ্য ফাঁস করে দেন। ইউএফসি ইভেন্ট শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে গত 10 জুন প্রপারের মা ওহাইও অঙ্গরাজ্যের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি সম্পর্কে জানান। তার ভাষ্য অনুযায়ী টাইসন সি প্রপার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কিনেছিল এবং অনলাইনে সাবেক সামরিক সদস্য ও খ্রিস্টান ভিত্তিক একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে, যাকে ঘিরেই মূলত ওই নারী উদ্বিগ্ন হয়ে যান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো ব্যক্তি কাউকে হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়। পাশাপাশি প্রায় $2.5 লাখ মার্কিন ডলার জরিমানাও করে যুক্তরাষ্ট্রের আদালত। মধ্যপ্রাচ্যের নতুন সুপার পাওয়ার এখন ইরান, এ যেন এখন সর্বজন স্বীকৃত। সাম্প্রতিক সংঘাত, যুদ্ধবিরতি এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণের মধ্যে এই বক্তব্যই এখন সবচেয়ে শক্তিশালী দাবি। লেবাননের সংসদ সদস্য হাসান ইজ্জেদ্দিনের দাবি, সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখেও টিকে থেকে ইরান একটি স্পষ্ট কৌশলগত বিজয় অর্জন করেছে। তার মতে, এই বিজয়ের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল ইরানি জনগণের ঐক্য এবং দেশের নেতৃত্বের প্রতি তাদের সমর্থন। হাসান ইজ্জেদ্দিন শুধু একজন সংসদ সদস্যই নন, তিনি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদীয় জোট লয়ালিটি টু দ্য রেজিস্ট্যান্স এর একজন জ্যেষ্ঠ সদস্য। ফলে তার বক্তব্যকে অনেকেই শুধুমাত্র ব্যক্তিগত মতামত হিসেবে নয়, বরং প্রতিরোধ ঐক্যের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবেও দেখছেন। দাবি, সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে ইরানের বিরুদ্ধে যে লক্ষ্যগুলো অর্জনের চেষ্টা করা হয়েছিল তার কোনোটি সফল হয়নি। তিনি বলেন, তেহরানকে মার্কিন প্রভাবের কাছে নতজানু করা, ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করা কিংবা দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বরং তার ভাষায় যুদ্ধের পর ইরান আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। তিনি বলেন, আজ ইরান একটি বড় আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত হয়েছে এবং অঞ্চলের দেশ ও জনগণের সঙ্গে মিলে নতুন আঞ্চলিক ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখছে। এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন এমন দাবি করা হচ্ছে? বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরান শুধু সামরিকভাবে টিকে থাকেনি, বরং যুদ্ধবিরতির আলোচনায়ও একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ফলে আঞ্চলিক রাজনীতিতে তার প্রভাব যে বেড়েছে তা অনেকেই অস্বীকার করছেন না।
তবে ইজ্জেদ্দিনের বক্তব্য শুধু ইরানকে ঘিরেই সীমাবদ্ধ ছিল না। তিনি লেবাননের সরকারকেও কড়া বার্তা দিয়েছেন। তার মতে যুক্তরাষ্ট্র লেবাননের স্বার্থ রক্ষা করবে বা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, লেবাননের সরকারের উচিত জনগণের পাশে দাঁড়ানো এবং দেশের অভ্যন্তরীণ ঐক্যকে শক্তিশালী করা, কারণ বাইরের শক্তির উপর নির্ভর না করে জাতীয় ঐক্যের মাধ্যমেই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। ইজ্জেদ্দিন আরও দাবি করেন, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনাই শেষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে। যদিও কিছু এলাকায় এখনো উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে, তবুও তার মতে আলোচনার ফলেই পরিস্থিতি পরিবর্তনের সূচনা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, লেবাননের জনগণের প্রতিরোধ এবং ধৈর্য শেষ পর্যন্ত ইসরায়েলকে দখলকৃত অঞ্চল থেকে সরে যেতে বাধ্য করবে। তার এই বক্তব্যও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির দিকে ইঙ্গিত করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুপার পাওয়ার শব্দটি, কারণ বহু দশক ধরে মধ্যপ্রাচ্যে এই ধরনের পরিচয় সাধারণত যুক্তরাষ্ট্র, কখনো কখনো ইসরায়েল বা আঞ্চলিকভাবে সৌদি আরব ও তুরস্ককে ঘিরে আলোচনায় এসেছে। এখন সেই তালিকায় ইরানের নাম সামনে আনা হচ্ছে। JBS হোল্ডিংস লিমিটেড। তাহলে কি সত্যিই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে? ইরান কি কেবল একটি প্রভাবশালী দেশ নয়, বরং নতুন আঞ্চলিক শক্তি কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে? হঠাৎই পাল্টে গেল চেনা পরিস্থিতি, আর তাই তো ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্র এখন বিশ্বাসঘাতক। ভাবা যায়, চির দুই বন্ধু রাষ্ট্র কেমন করে একে অপরের কাছে অচেনা হয়ে উঠছে। সম্প্রতি যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তি করেছে। মধ্যস্থতাকারী হিসেবে 14 জুন পাকিস্তান এই ঘোষণা দেওয়ার পরই ইসরায়েলে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশ চুক্তির বিষয়টি নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তিটি সম্পূর্ণ। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, 7 দিনের মধ্যে চূড়ান্ত স্বাক্ষর হবে। ইসরায়েলের দাবি, তারা চুক্তিতে বাধ্য নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের ঘোষণার পর ইসরায়েলি কর্মকর্তারা জানান, তারা এই চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ট্রাম্পকে জানিয়েছেন, ইসরায়েল এই চুক্তির দ্বারা বাধ্য নয় এবং লেবানন সংক্রান্ত কোনো শর্ত মানবে না। নেতানিয়াহুর এ বক্তব্যের সুর ধরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, ইসরায়েলি সেনারা লেবানন, সিরিয়া ও গাজায় নিরাপত্তা জোনে অনির্দিষ্টকাল থাকবে। কাটস আরও বলেন, ইসরায়েলের দখলে থাকা এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। ওই এলাকার বেসামরিক বাড়িঘরগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও বলেন, এসব এলাকার কিছু অংশ থেকে বেসামরিক মানুষ সরানো হবে এবং সেগুলোকে সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ধ্বংস করা হবে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, এই চুক্তি ইসরায়েল ও সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ। সেই সঙ্গে ইসরায়েলকে একাই ইরানের বিরুদ্ধে লড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির বলেন, ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। ইসরায়েল কোনো অধীন রাষ্ট্র নয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইসরায়েলি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। কিছু মন্তব্যে ট্রাম্প ও মার্কিন নেতৃত্বকে কঠোর ভাষায় আক্রমণ করা হয় এবং বলা হয়, ইসরায়েল এখন একা হয়ে পড়েছে। একজন সাংবাদিক এমন মন্তব্য করেন যে ইসরায়েলের এখন সবচেয়ে বেশি দরকার সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক বলেও আখ্যা দেন। তবে কি যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইরান? ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে নিজের বিপদ নিজেই ডেকে আনল যুক্তরাষ্ট্র। বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি ছিল, ইরান যুদ্ধের মাধ্যমে তার পুরোটাই কি ভেঙে পড়ল? বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মোড়লগিরির দিন কি তবে শেষ?
ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যুদ্ধটি বিশ্বের জন্য এক নতুন বার্তা নিয়ে এসেছে। এতদিন ধরে যুক্তরাষ্ট্র তার আধিপত্যের জেরে বিশ্বে ইচ্ছামতো নিয়ম বানাত এবং দুর্বল দেশকে তা মানতে বাধ্য করার মাধ্যমে স্বেচ্ছাচারিতা বজায় রাখত। কিন্তু ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতার দিন এখন শেষ। যুক্তরাষ্ট্রের মতো প্রতাপশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করে তুলনামূলক দুর্বল দেশ ইরান শুধু টিকেই থাকেনি, বরং যুক্তরাষ্ট্রকে এক বড় ধরনের কৌশলগত পরাজয় উপহার দিয়েছে। এমনই মন্তব্য করেছেন তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারাইনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দারাইনির বিশ্লেষণ তুলে ধরা হয়। দারাইনি বলেন, সার্ভাইভাল ইজ দি বিগেস্ট অ্যাচিভমেন্ট, অর্থাৎ বেঁচে থাকাই সবচেয়ে বড় অর্জন। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, ইরানের এই অর্জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দুই পারমাণবিক শক্তিধর দেশের আক্রমণাত্মক যুদ্ধ টিকে থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক শক্তির বিরুদ্ধে ইরানের অর্জন এর চেয়েও বেশি। দারাইনি বলেছেন, ইরান বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের শক্তির সীমাবদ্ধতাগুলো তুলে ধরেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের সামরিক স্থাপনাগুলোকেও সুরক্ষা দিতে পারেনি। তাদের আরব মিত্রদের কথা তো দূরের কথা, সবাই বুঝে গেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আরবদের রক্ষা করার জন্য নয়, বরং ইসরায়েলকে রক্ষা করার জন্যই আছে। দারাইনি মনে করছেন, এর মাধ্যমে বিশ্ব দরবারে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যে ভাবমূর্তি গড়ে তুলেছিল তা যেন ভেঙে চুরমার হয়ে গেল। বিশ্ব আর আগের মতো যুক্তরাষ্ট্রকে সমীহ করে চলবে না, এমনকি মিত্র দেশগুলোও যুক্তরাষ্ট্রের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, যা ইতিমধ্যেই শুরুও হয়ে গেছে। ফলে ইরান যুদ্ধের আগে বিশ্ব যে অবস্থায় ছিল, যুদ্ধের পর সম্পূর্ণ নতুন অবস্থায় ফিরে যাবে। দারাইনি আরও বলেন, ইরান এমন এক ধরনের জাতীয় সংহতি প্রদর্শন করেছে যার নিজস্ব কৌশলগত গুরুত্ব রয়েছে। তার মতে, এ যুদ্ধ দেখিয়েছে কিভাবে ইরানিরা জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়। ইরান তাদের কৌশলগত সংস্কৃতির মূল ভিত্তিটি তুলে ধরেছে, আর তা হল বাইরের জোর জবরদস্তি ও আগ্রাসনের কাছে তেহরান নতি স্বীকার করে না। দারাইনি আরও দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকটি নিজেই যুক্তরাষ্ট্রের জন্য ব্যর্থতার প্রমাণ। যুক্তরাষ্ট্র ভেবেছিল ৭২ ঘন্টার মধ্যে ইরানকে শেষ করে দেবে, তারা ব্যর্থ হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত ব্যর্থতা এবং ইরানের জন্য একটি কৌশলগত বিজয়। যুদ্ধের ময়দান কি তাহলে আবারও উত্তপ্ত হয়ে উঠতে চলেছে? কারণ হরমুজ প্রণালীর আশপাশে অবৈধভাবে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র দিয়ে পুনরায় হামলা চালিয়েছে ইরান। অথচ সম্প্রতি ইলেকট্রনিক উপায়ে ইরানের সাথে যুদ্ধ বন্ধ ইস্যুতে চুক্তি সই করেছে মার্কিন প্রশাসন। কিন্তু হঠাৎ করেই কেন এমন হামলা চালালো তেহরান? এর পেছনে কি ইসরায়েলের কোনো যোগসাজশ রয়েছে? এরই মাঝে জানা গেছে, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি সমঝোতা হওয়ার পরও সমাধান হচ্ছে না মধ্যপ্রাচ্য সংকট? সাম্প্রতিক যুদ্ধের আগেই ইরান হুঁশিয়ার করেছিল যে দেশটির বিরুদ্ধে ইহুদিবাদীরা আগ্রাসনে জড়ালেই পুরো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানা পুড়িয়ে ছারখার করে দেবে তেহরান। সেই হুঁশিয়ারির অবশ্য বাস্তব প্রয়োগ দেখেছে পুরো বিশ্ব। অথচ ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়াতে স্মরণকালের সবচেয়ে বেশি সামরিক শক্তি পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের সেই বিমানবাহী রণতরীগুলোকেই পিছু হটতে বাধ্য করেছে তেহরান। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64কে ভূপাতিত করার মাধ্যমে নিজেদের সশস্ত্র বাহিনীর মুনশিয়ানা দেখিয়েছে ইরান, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিন্ন ধরনের প্রভাব বলয় তৈরি করতে সফল হয়েছে তেহরান। জানা গেছে, সাম্প্রতিক ৪০ দিনের ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪২টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করতে সফল হয়েছে ইরান, এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে। যার কারণে প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।
ভূপাতিত হওয়া সেসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল 4টি F-15E স্ট্রাইক ঈগল মডেলের যুদ্ধবিমান ও F-35A লাইটনিং মডেলের 2টি যুদ্ধবিমান সহ আরও অসংখ্য অত্যাধুনিক সমরাস্ত্র। এছাড়াও কমপক্ষে 24টি MQ-9 রিপার মডেলের আত্মঘাতী ড্রোনকেও ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের পাল্টা হামলার মুখে যখন এমন নাজেহাল অবস্থায় যুক্তরাষ্ট্র, ঠিক তখনই তেহরানের সাথে সমঝোতা চুক্তিতে যায় মার্কিন প্রশাসন। যদিও এরপরও পুরোপুরি শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও টাইমস অফ ইসরায়েল 17 জুন তাদের পৃথক দুটি প্রতিবেদনে দাবি করেছে যে হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই হওয়ার পর বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। যদিও ইরানের ছোড়া সেই আত্মঘাতী ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও সদস্যদের বিরুদ্ধে আঘাত হানার আগেই সেগুলোকে প্রতিহত করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। একই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালও। তাহলে কি এবারও ভেস্তে যেতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তি? ইহুদিবাদীদের ষড়যন্ত্রমূলক তৎপরতা থেকে নিজেদের দেশকে রক্ষায় সর্বদা সতর্ক অবস্থানে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেছেন, আমাদের দেশকে রক্ষায় ইরানের সামরিক বাহিনী অটল অবস্থানে রয়েছে। শত্রুপক্ষের যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে ইরান ইস্যুতে ইসরায়েলের স্বার্থ আদায় না হওয়ায় এখন ভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রশাসন ইরানের সাথে সমঝোতায় গেলেও ইহুদিবাদীরা এক্ষেত্রে ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রাখবে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার গদি টিকিয়ে রাখতে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালাতে পারেন। এছাড়াও হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনী উত্তাপ ছড়ানোর পায়তারা এখনও চালিয়ে যাচ্ছে, যার ফলে কাগজে কলমে শান্তি চুক্তি হলেও যুদ্ধের ময়দানে আসলে কতটা উত্তাপ কমবে তা নিয়েই শঙ্কা প্রকাশ করছেন সমরবিদরা।